আসুক, অসুবিধা নাই। আপনি বলতে না, উনি শোনা দরকার তো। দর্শক বিন্দু, আমরা লাইভ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, আবার শুরু করেছি। উম, তা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদের এই লাইভটি আজকে এত গুরুত্বপূর্ণ একটি লাইভ, এটি ফেসবুক কেন এটাকে স্টপ করে দিল, এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা বিষয়টি আহ এখন কিন্তু লাইভ হচ্ছে। হম এমপি নীতিমালা 2021 এখন কিন্তু লাইভ হচ্ছে পুরোপুরি। তা আমরা, স্যার আপনি সংক্ষেপে আবার একটু বলেন, এখন কিন্তু লাইভ হচ্ছে, আর একটু বলেন। সাধন স্যারকে আমি ফোন দিচ্ছি। হুম, আধা ঘন্টা হলেও বলি, আপনি একটু স্যার বলেন। স্যার আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম, সম্মানিত শ্রোতা দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। দুঃখ প্রকাশ করছি যে আমাদের সম্প্রচারে কিছু বিঘ্ন তৈরি হয়েছিল, এই জন্য আমাদের মাঝে আজকে সংযুক্ত ছিলেন এবং থাকবেন ডক্টর সাধন কুমার স্যার, যিনি এমপিও নীতিমালা প্রণয়নের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। আমি এমপিও নীতিমালার কাজ চলার সময় যার সঙ্গে একাধিকবার যোগাযোগ রক্ষা করেছি, কথা বলেছি, প্রস্তাব দিয়েছি, তিনি আমাদের সঙ্গে কথা বলার জন্য যুক্ত হবেন আশা করছি, এবং তিনি আমাদের অনেক বিষয়ের প্রত্যাশিত ব্যাখ্যা দিবেন, এটাও আমাদের প্রত্যাশা রইল। সঞ্চালক স্যারকে, অধ্যক্ষ আবুল বাশার হাওলাদার স্যারকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এমপিও নীতিমালার উপর আমাদের যে প্রত্যাশা এবং প্রাপ্তি, এটির ব্যবধান এক কথায় বলতে গেলে কম নয়। শিক্ষকদের সবচেয়ে বেশি প্রত্যাশিত যে বিষয়গুলো ছিল, সেগুলো নিয়ে প্রথমে একটু কথা বলে নেই। উৎসব ভাতা ছিল শিক্ষকদের সর্বাধিক প্রত্যাশিত বিষয়। এই কোভিড পরিস্থিতিতে যখন শিক্ষকগণ অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছেন, যখন শিক্ষকগণ ঈদ মানে আনন্দ এরকম একটি শব্দ শিক্ষক পরিবার থেকে প্রায় উধাও, ঠিক এরকম একটি সময়ে, এবং গত এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষক নেতাদের বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিক্ষকগণ আশায় বুক বেঁধেছিলেন যে এবার অবশ্যই অবশ্যই এমপিও নীতিমালা হলে শিক্ষকগণ শতকরা 100% উৎসব ভাতা পাবেন। যে উৎসব ভাতা সে 2004 সালে প্রবর্তিত হয়েছে 25% এবং 50% হারে, সেই উৎসব ভাতা দীর্ঘ 17 বছর পরও আর বর্ধিত করা হয়নি। এটি ছিল সবচেয়ে এই সরকারের জন্য সমালোচনার বিষয়, এবং শিক্ষকগণকে এই সমালোচনা থেকে বের করে আনবেন বর্তমান সরকার অত্যন্ত সচেতনভাবে, সজাগভাবে, এটি প্রত্যাশা ছিল। কিন্তু আমরা হতাশ হয়েছি, সরকার সমালোচনার মধ্যেই রয়ে গেল এই একটি সিদ্ধান্তের কারণে। অথচ এই উৎসব বোনাস দেওয়ার জন্য যে পরিমাণ অতিরিক্ত টাকার প্রয়োজন, সেটি বর্তমান সরকারের পক্ষে বহন করা অসম্ভব ছিল বা অসম্ভব আছে, এটি কেউ বিশ্বাস করে না। কিন্তু সরকারকে সমালোচনার মুখেই রাখা হলো এটি না দিয়ে।
তো আমরা এখনো প্রত্যাশা করব, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা অনুরোধ করব, স্বনির্বদ্ধ দাবি জানাবো, শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ যেন আমাদের এই উৎসব ভাতার দাবিটি নীতিমালার আলোকে এই দাবিটি শতভাগ অর্থ মন্ত্রণালয়ে উত্থাপন করে। অর্থ মন্ত্রণালয়কে যেন এমন একটি প্রস্তাব অতি শীঘ্র, অতি অল্প সময়ের মধ্যে হাতে পর্যাপ্ত সময় নিয়ে উত্থাপন করেন, যে বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দিয়ে সরকারের সমালোচনা থেকে বের করে আনা দরকার। এটি অর্থ মন্ত্রণালয়ে যেন তারা উপস্থাপন করেন, এটা আমাদের দাবি রইল। অন্তত পক্ষে আমরা এই একটা সান্ত্বনা খুঁজে পাবো যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের পক্ষে একটি দাবি অর্থ মন্ত্রণালয় পর্যন্ত সঠিক সময়ে সঠিকভাবে উত্থাপন করেছে। অর্থ মন্ত্রণালয় যদি সে দাবিটি প্রত্যাখ্যান করে তাহলে আমরা অর্থ মন্ত্রণালয়কে দোষ দিয়ে সান্ত্বনা খুঁজব। তারপর যে বিষয়টি আলোচিত ছিল সেটি হচ্ছে এই বদলি বিষয়। শিক্ষকগণ দূর দূরান্তে অবস্থান করে চাকরি করে, বিশেষ করে যারা এনটিআরসি এর মাধ্যমে বাছাইকৃত, তারা বারবার একটি কথা বলছেন যে আমাদেরকে দূর দূরান্তে চাকরি দেওয়া হয়েছে। বাস্তবে এই কথাটি সঠিক নয়। চাকরি এনটিআরসি এ কাউকে দূরে দেয়নি। অতীতের মতোই আমি যেমন আমার বাড়ি থেকে অনেক দূরে গিয়ে একটি প্রতিষ্ঠানে আবেদন করে চাকরি করেছি, আমি কোনোদিনই নিজের বাড়ির পাশে চাকরি করতে পারিনি। এনটিআরসি এর মাধ্যমে যারা চাকরিতে এসেছেন তারাও স্বেচ্ছায় নিজে অনেক দূরে গিয়ে তারপর তা আবেদন করে চাকরি নিয়েছেন। তাই বলে কি সারা জীবন আমি অথবা এনটিআরসি এর দ্বারা যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন সবাই সারা জীবনই দূরে পড়ে থাকবো, দূরে চাকরি করব, মনোকষ্ট নিয়ে থাকবো, মন খারাপ করে থাকবো? এটা তো হতে পারে না। যদি শিক্ষা প্রতিষ্ঠান বদল করার কোনো সুযোগ থাকে, যে ভাষাটি তারা বারবার ব্যবহার করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বদল, যেহেতু প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ভিন্ন, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আলাদা, সেহেতু আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠান বদলের একটি বিধিমালা প্রণয়ন করার কথা এই এমপিও নীতিমালায় বলা হয়েছে। এই বিধিমালাটি অতীতের এমপিও নীতিমালায়ও ছিল এই কথাটি, কিন্তু কখনোই বিধিমালা প্রণয়ন করা হয়নি দীর্ঘ সময় ধরে, এবং বেসরকারি শিক্ষকগণ এই প্রতিষ্ঠান বদলের সুবিধাও ভোগ করতে পারেননি। আমি অনুরোধ করব যেন খুব শীঘ্রই একটি বিধিমালা প্রণয়ন করা হয় এই প্রতিষ্ঠান বদলের জন্য, এবং এই বিধিমালাগুলি প্রণয়ন করার সময় যেন অন্তত বেসরকারি শিক্ষক, যোগ্য শিক্ষকদেরকে সম্পৃক্ত রাখা হয়, যারা এই কষ্টটি বুঝেন, যারা মাঠ লেভেল থেকে এই সমস্যাটি জানেন, বুঝেন এবং প্রস্তাব দিতে পারেন। এই অনুরোধ রইল। সিনিয়র শিক্ষকের পদ দেওয়া হয়েছে মাধ্যমিক স্তরে, এই জন্য আমরা সংশ্লিষ্টদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এটি দাবি ছিল, এই প্রত্যাশাটি, এই দাবিটি আমাদের পূর্ণতা লাভ করেছে। প্রভাষকদেরকে সহকারী অধ্যাপক 50 ভাগ দেওয়ার কথা দাবি ছিল, এই 50 ভাগ দেওয়া হয়েছে, এই জন্য ধন্যবাদ। কিন্তু 2 ভাগে বিভক্ত করে ফেলা হয়েছে। বেতন স্কেল 1 রাখার পরেও দেখা গেছে উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানে সিনিয়র প্রভাষক নামে একটি পদ তৈরি করা হয়েছে, আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতি রেখে এটি করা হয়েছে বলে আমরা শুনেছি। ডিগ্রি কলেজে প্রভাষককে সহকারী অধ্যাপক বলা হবে এবং ইন্টারমিডিয়েট লেভেলের প্রতিষ্ঠানে প্রভাষককে সিনিয়র প্রভাষক বলা হবে, কিন্তু বেতন স্কেল একই থাকবে। আন্তর্জাতিক মান অনুসারে যদি করা হয়ে থাকে তাহলে উচ্চ মাধ্যমিক স্তরকে মাধ্যমিক স্তরের মধ্যে অন্তর্ভুক্ত করা, এটিও কিন্তু আন্তর্জাতিক মানের অংশ, সেটিও খুব দ্রুত করা উচিত। এই টাকা একই দিব অথচ পদের নাম ভিন্নতা রেখে শিক্ষকদের মনে কষ্ট দিয়ে রাখবো, এই নীতি কেন গ্রহণ করা হলো? সরকারের উপর শিক্ষকগণ বিরূপ মনোভাব ভাবাপন্ন থাকবেন, এটি কেন গ্রহণ করা হলো? এটি অনেক শিক্ষকের মনে প্রশ্নবোধক হয়ে আছে। তারপরে আমাদের কথা ছিল সহযোগী অধ্যাপকের পদ যেটি
প্রত্যাশিত ছিল। আগের নীতিমালায় এই পদগুলোর কথা উল্লেখ ছিল, বর্তমান নীতিমালায় কিন্তু এই পদগুলোর নাম উল্লেখ করা হয়নি বিধায় আমরা মনে করি আমাদের দ্বার আরো বেশি সংকুচিত হয়ে গেছে, পদোন্নতির দ্বার। কমিটির সদস্যদের, সভাপতিদের রহমতুল্লাহ স্যার, প্রাথমিক স্তরে আপনার কাছে আবার আসবো। রহমতুল্লাহ স্যার, আপনার কাছে আবার আসবো। জি ধন্যবাদ। আমার কথা শুনছেন আপনারা? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখন আপনার কথা তো আমরা মাঝে প্রায় আধা ঘন্টারও বেশি আমরা অফলাইনে ছিলাম, এবং বিশেষ কারণে যে কোনো কারণে ফেসবুকের বা ওদেরই সমস্যার জন্য আমরা লাইভ করতে পারিনি। অনেক দর্শক শ্রোতা ছিলেন, তারা অনেকেই ফোন দিয়ে আমাকে বলেছেন যে তারা শুনে নাই। যাই হোক, আমরা এখন রহমতুল্লাহ সাহেবের প্রথম পর্বের কথা তো কেউ শুনতে পারেনি। আপনার কাছে আবার আসবো, কতগুলো শুনবো। এখন আমি বিশেষ করে অনেকেই বলছেন যে মাদ্রাসা থেকে বা অন্য অন্য বা প্রতিষ্ঠান থেকে সাধারণ শিক্ষায় সবাই এ- এখানে পদোন্নতি বা বিভিন্ন পদে আসতে পারবেন, কিন্তু কিন্তু এখানে স্কুল থেকে, কলেজ থেকে তারা অন্য প্রতিষ্ঠানে যেতে পারছেন না। এটা এখন এছাড়াও বিভিন্ন আপনার নীতিমালা সম্পর্কে এখন আমরা যাব ডক্টর সাধন কুমার বিশ্বাস স্যার আপনার কাছে। সাধন কুমার বিশ্বাস স্যার মানে নেটওয়ার্কে অসুবিধা আছে, উনি নেট থেকে বেরিয়ে গেলেন, যে কোনো নেটওয়ার্কের অসুবিধার জন্য উনি আউট হয়ে গেলেন। রহমতুল স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হলো এটা, যে এই যে নীতিমালায় উৎসব ভাতাটার কথা বলা হচ্ছে, সচিব মহোদয় বলেছেন যে এটা অর্থ মন্ত্রণালয়ে যদি সুপারিশ হয়, অর্থ মন্ত্রণালয় যদি এটাকে মানে তারা যদি মেনে নেয়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবনা এবং অর্থ মন্ত্রণালয়ের সেই প্রস্তাবনা যদি তারা মেনে নেয়, তাহলে আপনার এই এইভাবে আহ, মানে তারা এটা দিবে 100 ভাগ বোনাস। এই ব্যাপারে স্যার আপনার কি মতামত? এটা তো স্যার আমি বারবার বলেছি আমার আমার বক্তব্যে যে আমরা চাই আমাদের মন্ত্রণালয় থেকে যেন সঠিকভাবে, সঠিক সময়ে, সঠিক পন্থায় দাবিটি, এই প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়। এটি হচ্ছে আমাদের প্রত্যাশা, আমরা এটি চাই। এবং অর্থ মন্ত্রণালয়কে যেন এটা বোঝানো হয় যে সামান্য মাত্র টাকা, যেটি শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হয়ে আছে, সরকার দীর্ঘদিন যাবৎ সমালোচিত হয়ে আছে, বিএনপি সরকারের দেওয়া একটা এরকম খণ্ডিত বোনাস, যেটিকে আমরা পূর্ণতা দিতে পারিনি, এজন্য সমালোচিত হচ্ছি। এই সমালোচনা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার, এটি যেন তারা বুঝাতে চেষ্টা করে। ডক্টর সাধন কুমার বিশ্বাস স্যার, উনি বারবার ওই লাইন থেকে কেটে যাচ্ছেন, কারণ তার ইন্টারনেট মনে হয় কিছু সমস্যা আছে। তা আমরা তার কাছে যাব স্যার, আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে। আপনার কাছে অনেক প্রশ্ন আছে, অনেক দর্শকরা প্রশ্ন করেছে যে বিষয়টি, এই বিষয় সম্পর্কে আপনি বলেন, সাধন স্যারকে দেন মতামত। এটা শিক্ষকদের পক্ষে এসেছে না ছাত্রদের, শিক্ষকদের পক্ষে এসেছে না শিক্ষকরা এখানে বঞ্চিত হয়েছে? এই বিষয়টা আপনি একটু স্যার সংক্ষেপে আলোচনা করুন। আসলে স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ, এবং রহমতুল্লাহ স্যারকেও অনেক ধন্যবাদ। বিশেষ করে রহমতুল্লাহ স্যারকে বেশি ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ তো দিই, স্যারকে একটু বেশি দিই এই কারণে, কারণ আমি একটা কথা সবসময় বলি যে আমি সারা জীবন শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তা ছিলাম, কিন্তু শিক্ষা নিয়ে আমার সাথে খুব লোকে কথা বলে না। সবাই বলে উইদাউট শিক্ষা মানে মারামারি, ঝগড়া, ম্যানেজিং কমিটি, শিক্ষা, সব, কিন্তু শিক্ষা নিয়ে হাতে গোনা যে 2-1 লোক কথা বলে, তার ভিতরে রহমতুল্লাহ স্যার একজন। সুতরাং এই কারণে আমি লোকটাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং আমি তাকে আন্তরিক ধন্যবাদ দিই। এবং আরো ভালো লাগছে যে আজকে একসাথে আসতে পারলাম। কিন্তু এমন একটা ব্যাপার, আজকে বোধহয় যান্ত্রিক ত্রুটিটা বারবার দেখা দিচ্ছে,
আমার একটা পরামর্শ স্যার থাকবে, আজকে হয়তো অল্প কথা বলে পূর্ণাঙ্গ আর একটা কথা বলেন, এবং সেটা একটু আগে থেকে, সন্ধ্যার থেকে, কারণ রাত 9টার পর এমনি তো শ্রোতা দর্শক কম থাকে। দ্বিতীয় কথা হলো এই এরপরে বোধহয় ডিস্টার্ব, এখন ঝড় বৃষ্টির সময় তো ডিস্টার্ব একটু বেশি হয় আর কি। তো যাই হোক, আমার এখানে যে কথাগুলো বলার, এটা আমি ইতিমধ্যেই 28 তারিখে এই জনবল কাঠামোটা জারি হয়েছে, 31 তারিখে শিক্ষা.com-এ সেটাও দীর্ঘক্ষণ এই সম্পর্কে বলা হয়েছিল। আজকের যে কথাগুলো আমি বিশেষ করে রহমতুল্লাহ স্যার প্রথম দিকে আধা ঘন্টা বলছেন এবং এখন বললেন, আপনার যে কথা, এই কথাগুলো কিন্তু আমার সেক্টরের কথা না, এটা নীতি নির্ধারণী কথা, এবং নীতি নির্ধারণী কথাগুলোর উত্তর দিতে পারবেন নীতি নির্ধারণ যারা করেন। আমি এই এমপিও নীতিমালার পরে আমি বোধহয় আপনি যে কথাটা বললেন যে শিক্ষকরা কতটা ডিপ্রাইভ হবে বা কতটুকু প্রাপ্তি হয়েছে, এই ব্যাপারে আমি দুই একটা কথা বলবো বলে মনে হয় আজকের মতো, তারপরে পূর্ণাঙ্গ একটা দিনে স্যার কথা বলবো। সেই দিন কিছু আমি তার আগে কিছু আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মন্ত্রণালয় সবাই দৃষ্টিভঙ্গিটা একটু কথা বলে নিয়ে বললে বোধহয় আরো ভালো হবে। তো যাই হোক, আমি মনে করবো স্যার আমাদের এই এমপিও নীতিমালাটা কি, এইটা আগে একটু জানা দরকার। এমপিও নীতিমালাটা আছে, এমপিও হলো মান্থলি পে অর্ডার। শিক্ষকরা মাসে মাসে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মাসে মাসে যে বেতন ভাতা পান, সেইটার একটা নীতিমালা, যে বেতন ভাতাটা তারা কিভাবে পাবেন, কারা পাবেন, কিভাবে পাবেন, এই সব ব্যাপারে। সুতরাং এখানে এত ডিটেলস কিন্তু থাকার কথা না, যতগুলো প্রশ্ন রহমতুল্লাহ স্যার করছেন ভাই। এই প্রশ্নগুলো যেমন ধরেন, উনি আগের একটা প্রশ্ন করছিল, ওই যে গভর্নিং বডি ম্যানেজিং কমিটির যে সভাপতির, তার কার্যকাল কত হবে, তার শিক্ষাগত যোগ্যতা, এইগুলো এমপি নীতিমালা। এটা হলো বোর্ডে ম্যানেজিং কমিটি যখন প্রবিধানমালা করে, ওই প্রবিধানমালা, এবং আপনারা শুনে হয়তো খুশি হবেন যে এরকম একটা প্রবিধানমূলক কিন্তু প্রক্রিয়াধীন আছে। সেই প্রবিধানমালাটা খুব দ্রুতই মানে এটা প্রকাশিত হবে। এবং আর একটা বিষয় শিক্ষা আইন, এটাও আমরা জানি, শিক্ষা আইনেও অনেক অ্যাডভান্স, আমরা অনেক কথা শুনছি, সেগুলো তখন এইটা ব্যাপারে ক্লিয়ার হবে। এখানে আছে এমপিও দেওয়ার জন্য কি দরকার কি না দরকার, সেইগুলো কথা নিয়ে একটু আমি কথা বলি। উৎসব ভাতার কথাটা সেটাও এখানে আসবে না, কারণ ইতিমধ্যে শিক্ষা সচিব স্যার সহ বিভিন্ন পত্র পত্রিকা এটা ব্যাখ্যা দিয়ে এটা কিভাবে কি হয়েছে এটা বলে দিয়েছেন, এটাও আমি এখানে কথা বলতে চাই না। এখানে দুই একটা যে জিনিসটা আমরা প্রাপ্তি যা ঘটেছে, আমাদের রহমতুল্লাহ স্যার বলছেন, যেমন সিনিয়র শিক্ষকের একটা প্রাপ্তি ছিল, এই প্রাপ্তির একটা দীর্ঘদিন ধরে সরকারি স্কুলে এটা 14 সাল থেকে কার্যকরী হয়েছে চিঠিটা, যদিও এখন তারা প্রমোশন পাননি, প্রমোশন পাওয়ার প্রক্রিয়াধীন চলছে। আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 95 জনবল কাঠামোর আগে 5টা পদ ছিল, জুনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক। পরবর্তীকালে এটা 3টা পদ হয়, সেইটা আবার এই সিনিয়র, সেটা হলো শিক্ষকদের একটা খুব একটা কাঙ্ক্ষিত একটা জিনিস হয়েছে। এটা আমিও রহমতুল্লাহ স্যারের সাথে একমত, যেটা শিক্ষকদের একটা মান উন্নয়নের একটা ব্যাপার হয়েছে। এপি স্কেলে দেখেন, এই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা জ্যেষ্ঠ প্রভাষক, এখানে 50%, এবং 50%-এর সাথে আরেকটা জিনিস কিন্তু দেওয়া হয়েছে, সেটা আপনারা খেয়াল করেছেন কিনা, 50 এবং তার অধিক হলেই কিন্তু পরবর্তী সংখ্যা পাবে। 50 সবসময় থাকে, এটা 50-এর অধিক হলেই পরবর্তী সংখ্যা হয়, কিন্তু এখানে একটা বিশেষ হয়েছে যে 17 জন যদি থাকে 8.5 জন, তো 8.5 জন স্বাভাবিকভাবে 8 জন দেয়, এখানে কিন্তু 9 জন, এখানে একজন কিন্তু পাবেন। এখানে একটা কিন্তু শিক্ষকদের একটা চাহিদা পূর্ণ হবে। আর চাহিদার কথাটা হচ্ছে কি জানেন, সবসময় মানুষের চাওয়ার সাথে পাওয়াটা মিল হয় না। তারপরেও আমি বলবো যে আমাদের এই যে এমপিও নীতিমালাটা এই পর্যন্ত আমাদের দেশে 6টা নীতিমালা জারি হয়েছে, তার ভিতরে 4টা পূর্ণাঙ্গ আর 2টা আছে কারেকশন। 24/95 একটা পূর্ণাঙ্গ নীতিমালা হয়েছিল, 4/2/2010 একটা পূর্ণাঙ্গ নীতিমালা হয়েছিল, এবং 4/2/2010-এর ধারাবাহিকতায় 27/8/2012 এবং 24/3/2013 দুটো সংশোধনী হলো। তাহলে এই দুই ধরে 4টা, আর 12/6/2018, 28/3/2021, এই 6টার ভিতরে আমি বলবো আমার দৃষ্টিকোণ থেকে, এবং আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবে, এইটা কিন্তু একটা পূর্ণাঙ্গ একটা এমপিও নীতিমালা হয়েছে। এখন একটা জিনিস যখন পূর্ণাঙ্গ হয়, এর থেকে সিঁড়িতে ওঠার জায়গা থাকে। এবং এখানে আমাদের রহমতুল্লাহ স্যার প্রথমে বলছিলেন, যদিও সে বক্তব্যটা প্রকাশে আসেনি, এখানে গভর্নমেন্টের একটা কথা আছে, 25-এর ঘ ধারায় বলা হয়েছে
বেতন ভাতাদি সরকারি অংশ প্রদান এবং জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকার কোনো ব্যাখ্যা বা সুস্পষ্টীকরণের প্রয়োজন হলে সরকারের নিকট তা গ্রহণ করতে হবে এবং সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এবং এর গতে বলা হয়েছে সরকার জনস্বার্থে এবং সময়ের চাহিদার বাস্তবতার নিরিখে পরিপত্রের মাধ্যমে এই নীতিমালার প্রয়োজনীয় সংশোধন পরিমার্জন করতে পারবে। সুতরাং এখানে কিন্তু ব্যবস্থা রেখে দিয়েছে। আরেকটা স্যার আরেকটা কথা বলছিলেন যে নীতিমালাটা এটা হলো আইনগত একটা বিষয়ের কথা ওনারা বলছিলেন। এটা নীতিমালাটা জাস্ট একটা গাইডেন্স, এবং এই গাইডেন্সটা আমার মতে আমাদের এমপিওর কার্যক্রমের সাথেই মানে এটা জড়িত থাকে। এবং এখানে যতগুলো বিষয় আসছে এই বিষয়টাকে যদি আমরা একটা বেস ধরে সামনের দিকে এগোনোর চেষ্টা করি আমরা কিন্তু আরো অ্যাডভান্স করতে পারবো। এবং আমাদের রহমতুল্লাহ স্যার আগেই যে কথাটা বলছেন বা আপনি যেটা কথা বলেছেন, এই যে বিষয়গুলো আমাদের অনেকগুলো চাহিদা আছে, অনেকগুলো প্রাপ্তি ঘটেনি, এইগুলো যদি আমরা বিভিন্ন ফোরামে বলতে পারি তাহলে এটা প্রাপ্তি যে হবে না এটা কিন্তু বলা যাবে না। যেহেতু একটা সূত্রপাত হয়েছে, এখন এই সূত্রপাতকে সিঁড়ি ধরে উপরের দিকে ওঠার যথেষ্ট সুযোগ আছে। এবং সরকার জিও দরকার হবে কিনা স্যার, জিও লাগবে বলি জিওর ব্যাপারে 12/6/2018 জনবল কিন্তু বলা হয়েছিল 24-এর ঘ একটা ধারা, এই ধারায় বলা হয়েছিল যে নতুন ক্রিয়েটেড যে পোস্টগুলো হয়েছে সরকার সময়ে সময়ে পরিপত্র মানে জারি করে বা জিও জারি করে কোন সময় কোন পদগুলো নেওয়া হবে এটা বলা হবে। কিন্তু এই নীতিমালা এটা কিন্তু দেওয়া হয়নি। আপনি দেখবেন 9-2 ধারা এবং 9-3 ধারায় বলা হয়েছে যে পদগুলো আগের থেকে ছিল এবং সেই পদগুলো যদি পদের নামের সাথে এই পদের নামগুলো মিল থাকে, সমপদ এবং সমস্কেল হলে সেগুলো সমন্বয় করার সুযোগ থাকবে। এখানে কিন্তু সেটা বলে দেয়। এখানে জিওর কথাটা কিন্তু স্যার এইভাবে বলা হয়নি। এটা হলো আমাদের একটা পজিটিভ। সুতরাং এই এমপিও নীতিমালাটা পজিটিভ করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়, যথাসাধ্য। এবং আমি জানি মাননীয় শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে 7 থেকে 8টা সভা হয়েছে এবং সেই সভায় সব ধরনের এবং আমাদের শিক্ষক নেতৃবৃন্দও ছিলেন, প্রতিনিধি সবাই ছিলেন, যথেষ্ট চেষ্টা করা হয়েছে। আপাতত এটি বলে আর যদি কিছু কথা বলা থেকে স্যার বলেন, আর বিশেষ কোনো বিষয়ে যদি জানতে চান। আচ্ছা, তৃতীয় বিভাগ একটা কথা একটু বলি প্লিজ। আমাদের তৃতীয় বিভাগ একটা কথা বলছিলেন আমাদের রহমতুল্লাহ স্যার যে একটা তৃতীয় বিভাগ রাখা। আসলে স্যার তৃতীয় বিভাগটা আমাদের তো গলার ফোড়া। আমাদের তৃতীয় বিভাগ একেবারেই 24/10/95 জনবল কাঠামোতে তৃতীয় বিভাগ একেবারে তুলে দেওয়া হয়েছিল। এই তুলে দেওয়ার ফলে দেশ জুড়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল, এর ফলে সরকার 16/1/96তে একটা নীতিমালা একটা পরিপত্র জারি করে 24/10/95 আগে অর্থাৎ 1/1/82 তারিখের ওইটা আবার পুনর্বহাল করতে বাধ্য হয়েছিল। এর পরবর্তীকালে তারপরে তখন আবার ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে মাননীয় তৎকালীন শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষক নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে 31/8/2000 সালে আরেকটা পরিপত্র জারি করে ওই 24/10/95 জনবল কাঠামোর ওই ধারাগুলো কিন্তু আবার পুনর্বহাল করা হয়, আবার তৃতীয় বিভাগ উঠিয়ে দেওয়া হয়। এর প্রেক্ষিতে আবার সমস্যা হওয়ার পরে 2/4/2003 আবার একটা তৃতীয় বিভাগ গ্রহণ করা হয়। সেই একটা তৃতীয় বিভাগ কিন্তু এখনো পর্যন্ত আছে, একটা তৃতীয় বিভাগ। এবং এইবার স্যার প্রতিষ্ঠান প্রধানের নিয়োগ ক্ষেত্রে ওইটা বলা হয়েছে যে এই নীতিমালা জারির পরে এই জনবল কাঠামোর পরিশিষ্টে ঘতে যে ধারা আছে সেই ধারা মোতাবেক প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হবে, অর্থাৎ একটার অধিক তৃতীয় বিভাগ থাকলে না। তাই স্যার বিভিন্ন জায়গাতে এত টেলিফোন আসছে, হ্যাঁ যে আমরা 3টে তৃতীয় বিভাগ নিয়ে আগে চাকরি পেতাম, এখন এই জনবল কাঠামো অর্থাৎ জনবল কাঠামো মাত্র কিন্তু বলা আছে যে একটা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। তাতেই স্যার অনেকেই খুব ক্ষুব্ধ যে কেন কে কি বললো সেটা না স্যার, আমরা তো এখন তো তৃতীয় বিভাগকে আর এইভাবে মূল্যায়ন করা উচিত বলে অন্তত পক্ষে নতুন প্রজন্ম এটা মনে করে না। এটা প্রতিষ্ঠানের মানকে, বেসরকারি শিক্ষার মানকেই প্রশ্নবিদ্ধ করে, যেখানে বাংলাদেশের কোন চাকরিতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। আপনার প্রস্তাবটাকে খুব সাধুবাদ জানাই, কিন্তু আপনি কোন চাকরিতে নয়। ইসলামী ব্যাংকে কিছুদিন আগে সার্কুলার হয়েছে, 4টা ফার্স্ট ক্লাস চাওয়া হয়েছে।
যে বিশেষ করে প্রতিষ্ঠান প্রধান নিয়োগে কেন একটা তৃতীয় বিভাগের বেশি কেন নেওয়া হবে না। এই আমি এখানে মানে সংযুক্ত হওয়ার আগেও একজন বলছে যে কেন আগে কোনো এই কথাই ছিল না, আর এখানে একটার বেশি তৃতীয় বিভাগ দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না, এই ইত্যাদি ইত্যাদি। স্যার মানে যার পছন্দ হবে না তার কাছে নীতিমালা খারাপ, আর যার পছন্দ হবে তার কাছে নীতিমালা ভালো। তবু আমি মনে করবো স্যার, আমার নিজের অবজারভেশন এবং এই পর্যন্ত 28 তারিখের পরের থেকে যত লোক কথা বলেছে তাদের কথাই মানে বহু অধিকাংশ মানুষের কাছে কিন্তু এই নীতিমালাটা গ্রহণযোগ্য হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। এখন তুমি তো একা না স্যার, আপনার মদন কুমার স্যার, আপনার কাছে প্রশ্ন হলো, এই যে উৎসব ভাতায় অবলিক দিয়ে এখানে মাননীয় শিক্ষা সচিব মহোদয় 2 দিন আগে উনি কিন্তু ডিটেলস এটা বলেন। এইটা স্যার আমি কোনো কথা বলবো না, এটা একটা নীতিমালার প্রশ্ন স্যার। কারণ এখানে শিক্ষা সচিব স্যার এটা বলে দিয়েছেন যে ঘটনাটা কি, এরপরে আমার এই বিষয়ে কথা বলা উচিত। স্যার আপনার কাছে আর একটা বিষয়, আমরা যে সরকারি স্কুল কলেজের শিক্ষকদেরকে বেসরকারি স্কুল কলেজে পদায়ন করবে বা এখানে তাদেরকে ডেপুটেশনে আনা যাবে, এটা যেমন এখানে বিশাল একটা সেক্টর, 97% বেশি। আমরা এখানে যদি সরকারি শিক্ষকদের এখানে প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল করে আনা হয়, তাহলে আর একটা বিষয় থাকতো। জেনারেল কথা না, এটা বলছে সরকার মনে করলে সুষ্ঠু ব্যবস্থাপনা স্বার্থে। এটা স্যার কোনো জেনারেল, এটা হলো ব্যতিক্রম ধর্মী ঘটনা যদি ঘটে সেই ক্ষেত্রে স্যার এটা আছে। দেখেন স্যার 11-13-তে বলা হচ্ছে সরকার প্রয়োজন মনে করলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে প্রতিষ্ঠান প্রধান হিসেবে উপযুক্ত শিক্ষকের পেছনে নিয়ে, এটা যদি মনে করে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার কোনো ঘটনা করে সেই ক্ষেত্রে, এটা স্যার মানে জেনারেল ক্ষেত্রে না স্যার, এটা ব্যতিক্রম ধর্মী কোনো ঘটনার প্রেক্ষিতে স্যার না। তবে বেসরকারি শিক্ষক এখনো স্যার আছে, এখনো অনেক প্রতিষ্ঠানে কিন্তু স্যার এটা আছে স্যার, এখনো আছে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আছে। কিন্তু বেসরকারি শিক্ষকদেরকে সরকারি বিভিন্ন অফিসে যদি পদায়ন করা যেত, এই নীতিমালাটা কি কোনো ভালো হতো কিনা স্যার? যাই হোক স্যার, একটা নীতিমালা গভর্নমেন্ট দিলেন স্যার, এখন দেখা যাক কি হয় আর কি। আপনারা বলতে পারেন স্যার, এটা তো সেটা একটা, তারপরে যদি এইটার ডিফেক্ট হয় গভর্নমেন্ট হয়তো এটা বিবেচনা করতে পারেন। হ্যাঁ, তবে আমরা কোনো ঘটনা স্যার এখন ঘটে, তখন বিশেষ ক্ষেত্রে এটা বিধান এইভাবেই সরকার রাখছে যে বিশেষ ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে এটা অ্যাপ্লাই হবে। স্যার আমি একটা বিষয় আগেরবার আলোচনা, স্যার রহমতুল্লাহ স্যার, আপনি কি শুনছেন? জি, আমি একটা বিষয় আপনার কাছে একটু আসবো এখন। আপনি মনে করেন কি যে এমপিওভুক্ত শিক্ষকরা এই এমপিও নীতিমালা থেকে কোন কোন দিক থেকে সুবিধা পাচ্ছেন এবং কোনটা পাচ্ছেন না, আপনি একটু বলেন। এটা স্যার মোটা দাগে একেবারে এক বাক্যে এক শিরোনামে যে বলে দেওয়া হবে যে পেয়েছে পায়নি, এরকমটা আমার মনে হয় যুক্তিযুক্ত হবে না। এটা চুলচেরা বিশ্লেষণের ব্যাপার আছে, এটি খুব পুঙ্খানুপুঙ্খ। হয়তো আমি যতটুকু পড়েছি ততটুকু অন্যরা পড়েনি, যে যার স্বার্থ সংশ্লিষ্ট অংশটুকু পড়ে আর বাকিটুকু কেউ পড়ে না, কেউ দেখে না, কেউ জানে না। বরং আমি বা আমার মতো বোকা লোকরা হয়তো একটু বেশি পড়ি, বেশি খোঁজ খবর রাখছি। আমার ব্যক্তিগত স্বার্থ জড়িত নয় এমন প্রত্যেকটি বিষয় কিন্তু আমি আলোচনায় এনেছি। অথচ আমরা বিভিন্ন সময় আলোচনায়ও শুনেছি, সমালোচনায়ও শুনেছি তার ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে আলোচনায় বারবার নিয়ে আসা হয়েছে। আমি আগেও বলছিলাম ওই আলোচনাটি সবাই শুনতে পায়নি। আমি আবারও আমার 2-1টি কথা বলছি। সাধন স্যারকে আমি অনুরোধ করবো একটু ধৈর্য ধরে শুনবার জন্য। এমপিও নীতিমালায় আমি আগে বলেছিলাম এই কথাগুলো, যেহেতু সবাই শুনতে পাইনি আমি সেজন্য আবার বলছি। জি আবার বলছি প্লিজ, আমি ওই জায়গায় আসছি। তো আমাদের দেখা গেছে জনবল কাঠামো সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে, এটা এমপিও নীতিমালা জনবল কাঠামো, এই কথাটিও এটা জনবল কাঠামোতে দেখা গেছে যে ওই একজন স্কুলের হেড স্যার অধ্যক্ষ হওয়ার জন্য দাবি করেন, কিন্তু তিনি পারেন না। অথচ মাদ্রাসার সুপার অধ্যক্ষ হইতে পারেন, মাদ্রাসার সহকারী সুপার ভাইস প্রিন্সিপাল হইতে পারেন এবং তারা স্কেলও পান। কিন্তু স্কুল এই প্রসঙ্গে একটু বলি স্যার। জি বলুন। এটা কিন্তু স্যার আপনি যে কথা বলছেন স্যার, এটা আমি একটু পড়ি স্যার, পড়লে বুঝবেন। এখানে বলছে
এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবলিক সহকারী প্রধান নিয়োগের ক্ষেত্রে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অবলিক দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাধারণ এবং সাধারণ তিনি হলো বিধি মোতাবেক গণনা, তার অভিজ্ঞতা গণনা হবে। আরেকটা আছে এমপিও ভুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অবলিক উচ্চ মাধ্যমিক কলেজের প্রধান শিক্ষক অবলিক অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা অবলিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রভাষক সাধারণ এবং জ্যেষ্ঠ প্রভাষক সাধারণ কিংবা সহকারী অধ্যাপক সাধারণ পূর্বের এমপিভুক্ত শিক্ষা অভিজ্ঞতা। এইটা স্যার, এখানে কিন্তু সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার আসবে স্যার, এরকম কোনো কথা না। সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার, আমি একটু বলি প্লিজ, সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার নিয়োগের পূর্ব শর্ত কিন্তু তারা ফাজিল বা কামিল ওই সাধারণ শিক্ষক কিন্তু তারা নেন। এখানে আসবে যারা জেনারেল এডুকেশনে, তারাই স্যার আসবে কিন্তু এখানে কিন্তু স্যার জেনারেল এডুকেশনের শিক্ষক যারা আসতে পারবে। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আমার কথাটি বুঝাতে ব্যর্থ হয়েছি। আমি আবার বলছি, মাদ্রাসা থেকে স্কুলে কিংবা স্কুল থেকে মাদ্রাসায় যাওয়ার কথা আমি বলি নাই, মাদ্রাসা থেকে মাদ্রাসায়, মানে দেখা গেছে যে না স্যার, মাদ্রাসা থেকেই মাদ্রাসার কথা বলছি, যে কি মাধ্যমিক স্তরের যে মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে একজন সুপার উচ্চ মাধ্যমিক স্তরের মাদ্রাসায় অধ্যক্ষ হতে পারেন, প্রিন্সিপাল হতে পারেন, কিন্তু মাধ্যমিক স্কুলের একজন হেড স্যার উচ্চ মাধ্যমিক কলেজের প্রিন্সিপাল হইতে পারেন না। এই যে ব্যবধান, এই ব্যবধানটুকুর কথা আমি বলছিলাম স্যার। এখানে একটা দ্বৈত নীতি রয়ে গেছে। আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে মাদ্রাসা যখন উন্নীত হয় উচ্চ মাধ্যমিক স্তরে, তখন ওই মাদ্রাসার যে সুপার সে অধ্যক্ষ হয়ে উচ্চতর স্কেল পায়, 4300 টাকা পায়। কিন্তু স্কুল যখন কলেজে রূপান্তরিত হয় বা উচ্চ মাধ্যমিক স্তরে রূপান্তরিত হয়, তখন স্কুলের হেডমাস্টারকে প্রিন্সিপাল পদ দেওয়া হলেও তাকে জুনিয়র স্কেল দেওয়া হয়, 35,000 টাকা স্কেল দেওয়া হয়। তো এই জায়গাটায় আমি একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম স্যার। আমি তাহলে এটা বলি, যেটা মোটে ছিল না এই নীতিমালায়, তবু তো একটা ব্যবস্থা থাকলো স্যার। আগের নীতিমালাগুলোতে ছিল যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যদি মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশ শ্রেণী খোলে, সেখানে যদি প্রতিষ্ঠান প্রধান থাকবেন প্রধান শিক্ষক, তিনি প্রধান শিক্ষকই থাকবেন। যদি পরবর্তীকালে একাদশ দ্বাদশ শ্রেণী যদি এমপিও ভুক্ত হয়, তাহলেও কিন্তু ওই উনার পদ যাবে না, উনি রিটায়ারমেন্টে বা না চলে গেলে ওখানে যাবে না, ওখানে উনি থাকবেন, শুধুমাত্র তার পদ খালি হলেই অধ্যক্ষ নিয়োগ করা হবে। কিন্তু এখানে সেই বা এই নীতিমালায় বলেছে যে না, তার যদি কোয়ালিফিকেশন থাকে, কলেজের প্রিন্সিপাল হওয়ার মতো কোয়ালিফিকেশন থাকে, তাহলে তিনি অধ্যক্ষ ডেজিগনেশনটা ব্যবহার করতে পারবেন। এবং তিনি একটা এক ধাপ উপরে, স্যার এই এক ধাপ উপরে আসলেন, এইটা স্যার আপাতত একটা ধন্যবাদ দেন আমার এই নীতিমালা। স্যার আমি অবশ্যই ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে, আমি ধন্যবাদ দিয়েই বলছি স্যার। না এইটা হলে স্যার, না আমি বলি স্যার প্লিজ, এইটা হলে স্যার আর পরের ধাপে আসা যাবে, কিন্তু যেটা মোটেই ছিল না। আরেকটা স্যার আমি বলি, এই কারণটার জন্য প্রচুর প্রধান শিক্ষক যারা আছে, আমি নামি দামি কিছু প্রতিষ্ঠানে আমি নাম বলবো না আপনাকে, মানে এটা অনলাইনের বাইরে অফলাইনে আপনাকে সাথে বলতে, তারা কিন্তু কংগ্রাচুলেট জানিয়েছেন যে স্যার আমাদের সব থেকে একটা অবমাননাকর ব্যাপার ছিল যে আমরা কলেজের প্রিন্সিপাল, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল হওয়ার পরেও আমরা প্রধান শিক্ষক লিখতে বাধ্য হতাম, এবং আমাদের সাথে আমাদের যারা লেকচারার তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 6ষ্ঠ গ্রেড পেয়ে যেত, অহেরাজ আমাদের 7ম গ্রেডে থাকতে। সুতরাং আমাদের এই যে মান সম্মানটা দেওয়ার জন্য অন্তত আপনাদের ধন্যবাদ। সুতরাং আমি মনে করবো স্যার, এই ধাপটাই যে আসলেন, এর পরের ধাপটা আমি তো বলেছি স্যার, একটা সিঁড়ি একতলায় আসলে দোতলায় যাওয়া যায় স্যার, এই পর্যন্ত যে কথা হয়েছে এটাও কিন্তু একটা যুগান্তকারী সিদ্ধান্ত স্যার। এবং আরেকটা কথা স্যার, আপনি বলছেন ওই মাদ্রাসা দাখিল মাদ্রাসা কামিল পর্যন্ত করার একটা প্রতিষ্ঠান সেটা স্যার, কিন্তু আমাদের কিন্তু এটা আলাদা প্রতিষ্ঠান। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যে লেভেল, এই লেভেলটা আবার উচ্চ মাধ্যমিক কলেজের কিন্তু লেভেল স্যার। উচ্চ মাধ্যমিক কলেজের লেভেল থেকে বাদ দিয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অংশ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এইটা কিন্তু করা যায় না। এই কারণে স্কুলের শিক্ষকতার অভিজ্ঞতা আর কলেজের শিক্ষকতার অভিজ্ঞতা কিন্তু স্যার আলাদা একটা ব্যাপার আছে স্যার। এটাও স্যার একটা ফিলিংস এবং একটা অনুভূতির ব্যাপার, এইটা স্যার আপনি একটু খেয়াল রাখবেন। যার ফলে স্কুলের অভিজ্ঞতা থাকলেই তাকে যে প্রিন্সিপালের ওই অভিজ্ঞতা বা স্কেল দেওয়া যাবে, এটাও তো স্যার একটা সৃষ্টি করবে স্যার। আমি বলছি না যে ওইটা দেওয়ার কথা, আমি বলছি যে একটা সমতা বিধান থাকবে একটা জায়গায় আসলেও এরপরে স্যার পরবর্তী ধাপের জন্য হয়তো কথা বলা, সমতা বিধান করা, দুই জায়গায় একটা সমতা থাকে। একটা সম্মান
যেটি আমি আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ, এক ধাপ আগানোর জন্য। আরেক ধাপ আগানোর কথা আমরা বলতেই থাকবো, এই জন্য আপনারাও মন খারাপ করলে চলবে না। আমরা বলতেই থাকবো বলতে বলতে আপনারা আরেক ধাপ আসবেন, এটা আমার প্রত্যাশা করব। তো স্যার, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে বিজ্ঞান শিক্ষার্থীদেরকে নিয়ে একটা কথা আমি আগের বার বলছিলাম, আবার আমি বিষয়টি সংক্ষেপে উত্থাপন করি। সেটি হচ্ছে যে জনবল কাঠামোতে দেখা গেছে বিজ্ঞান সায়েন্স ল্যাব, যেগুলো সায়েন্স ল্যাবে অন্তত 3 জন প্রদর্শক এবং 3 জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট এর পদ তৈরি করা হয়েছে। আবার এর বাইরেও আইসিটি এর জন্য একজন প্রদর্শক এবং একজন ল্যাব অ্যাসিস্ট্যান্টের পদ তৈরি করা হয়েছে। তো আইসিটিটা যেহেতু সকল শিক্ষার্থী আইসিটি পড়ে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আইসিটিটা হয়তো প্রয়োজন হতে পারে। তো কিন্তু দেখা গেছে বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ঢাকা শহরে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান ব্যতীত সারা বাংলাদেশে অত্যন্ত কম, এবং সেই জন্য বিজ্ঞান শিক্ষায় 20 জনকে সম্ভবত আমার যতদূর মনে পড়ে অনুমোদনের জন্য মিনিমাম লেভেল ধরেও রাখা হয়েছে, কনসিডার করে 20 জন বা 25 জন এরকম। তো সারা বাংলাদেশে বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীর কম, এখানে যদি অন্তত 3 জন শিক্ষক, 3 জন প্রদর্শক, 3 জন অ্যাসিস্ট্যান্ট, এই 9 জনের এমপিও দেওয়া হয়, তাহলে যে পরিমাণ অর্থ ব্যয় হবে, এই পরিমাণ অর্থ ব্যয় করে বিজ্ঞান শিক্ষার খুব বেশি অগ্রগতি সাধিত হবে কিনা, বিজ্ঞান শিক্ষার উন্নতি সাধিত হবে কিনা, যেটি আমাদের খুব প্রয়োজন। বিজ্ঞান শিক্ষার উন্নয়ন সাধন করা খুব বেশি প্রয়োজন, আমাদের বিজ্ঞান শিক্ষার দিকে ধাবিত করা প্রয়োজন। এই প্রয়োজন মিটবে কিনা, এই প্রশ্ন থেকেই যায়। বরং আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান, 90%-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থী কম থাকাটা একটা বড় সমস্যার কারণ হয়ে গেছে এখন। তো বিভিন্ন কারণে বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীর কম। এই জন্য আমি মনে করি দরিদ্র শিক্ষার্থী যারা মেধাবী হয়, তারা অর্থাভাবে বিজ্ঞান শিক্ষায় আসতে চায় না, আসতে পারে না। এই জন্য দরিদ্র শিক্ষার্থী এবং সচ্ছল শিক্ষার্থী উভয় প্রকার শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করবার জন্য বিজ্ঞান শিক্ষার্থীদেরকে আমি অনুরোধ করব, এই অতিরিক্ত শিক্ষক, অতিরিক্ত এই যে প্রদর্শক, প্রয়োজনের অতিরিক্ত ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এগুলো নিয়োগ না দিয়ে আপাতত বিজ্ঞান শিক্ষার্থীদেরকে সরাসরি যদি মানে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়, তাহলে বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা বাড়বে, বিজ্ঞান শিক্ষার সত্যিকারের উন্নতি সাধিত হবে। বিজ্ঞান শিক্ষার্থীরা এই সরকারের কাছ থেকে এই শিক্ষা বৃত্তি পেয়ে সরকারের প্রতি চির কৃতজ্ঞ থাকবে। বর্তমান শিক্ষার্থী, অনাগত অসংখ্য শিক্ষার্থী সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবে। এইটা আমি মনে করি সরকারের জন্য ভালো পদক্ষেপ হবে। শিক্ষার্থীরা কৃতজ্ঞতা বোধ কখনোই ভুলে না, আমরা যদিও বড়রা বারবার ভুলে যাই। এই জন্য আমি অনুরোধ করব, বর্তমান বাস্তবতায় এই শিক্ষকের, এই প্রদর্শকের পদ এবং এই সহকারীর পদ, 3টার জায়গায় একটা একটা করে যে অতিরিক্ত টাকাগুলো বাঁচবে, একটা প্রতিষ্ঠানে যদি 50 জন শিক্ষার্থীকে 500 টাকা করে দেওয়া হয় বিজ্ঞান শিক্ষার্থীকে, তাহলেও কিন্তু দরকার মাত্র 25,000 টাকা। অথচ অতিরিক্ত শিক্ষক রাখবার জন্য কিন্তু দরকার হবে 50,000, 60,000 টাকা। তো সেই জন্য গভর্নমেন্টেরও আমি মনে করি না বেশি অর্থ ব্যয় হবে। যখন বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থী আকৃষ্ট করা যাবে, বিজ্ঞান শিক্ষায় সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে, আমি বারবার এই কথাটি বলছি, সারা বাংলাদেশে অবস্থিত সকল প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষায় যখন শিক্ষার্থীর সংখ্যা কাঙ্ক্ষিত মাত্রায় উঠবে, যখন বাড়বে, যখন প্রয়োজন হবে, তখন বিজ্ঞান শিক্ষার ল্যাবের জন্য যেন এই ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং ডেমনস্ট্রেটর প্রত্যেক বিষয়ে একজন নিয়োগ করা হয়, বর্তমানে নয়। এই কারণে যে আমি অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত জনপ্রিয় শিক্ষকের কাছে জিজ্ঞেস করে দেখেছি, একাদশ শ্রেণীর সারা বছরের একাদশ শ্রেণীর কোর্স কমপ্লিট করবার জন্য মাত্র 12টা ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস প্রয়োজন হয়, এবং দ্বাদশ শ্রেণীর জন্য মাত্র 12টা ব্যবহারিক ক্লাস প্রয়োজন হয়। মানে মাসে একটা ক্লাস হলেই একাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল সম্পন্ন করা সম্ভব হয়। মাসে একটা ক্লাস করবার জন্য কেন 9 জন লোককে এখানে ডেপ্লয় করতে হচ্ছে? এটা অপচয়ের মতো একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি এটাকে পুনর্বিবেচনা করবার জন্য সবিনয় অনুরোধ করছি। এটা আমার বক্তব্য। স্যার, আমি এই বিষয়ে একটু কথা বলি। স্যার, আপনি তো এই নীতিমালাটা পড়েছেন স্যার, আমি আরেকটু পড়ার জন্য আপনাকে অনুরোধ করি। এই যে পরিশিষ্ট খ এবং পরিশিষ্ট গ, এইটা আরেকটা হলো ওই 6-2-এর
6-এর 2-এর হলো গড় 3 আর 6-এর 3-এর কর 3। আমি একটু পড়ে শোনাচ্ছি, তাহলে বোঝা যাবে স্যার। স্যার এখানে স্যার আপনি বলছেন এটা কিন্তু আপনি যতভাবে বলছেন অত কিন্তু সহজ না। তার কারণ বিজ্ঞান খুলতেই তো পারবে না, অনুমোদনই পাবে না, কারণ এখানে শিক্ষার্থীর সংখ্যা একবার বেঁধে দেওয়া হয়েছে। যেমন হ্যাঁ উচ্চ মাধ্যমিক কলেজে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কথাই বলি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এখানে দেওয়া হয়েছে শুধু বিজ্ঞান থাকবে 30 জন করে থাকবে প্রত্যেক ইয়ারে, এবং একটা স্কুলে 30 দুগুণে 60 জন হতে হবে। উচ্চ মাধ্যমিক কলেজে 35 জন থাকবে প্রত্যেক ইয়ারে, 35 দুগুণে 70, আর মহিলা কলেজে থাকবে 30 দুগুণে 60। ঠিক মফস্বল, এটা শহরে, আর মফস্বলে থাকবে 30 গুণ 2 60, আর মহিলা কলেজে থাকবে 25 গুণ 2 50। 25 গুণ মানে ওই 2 ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে। ডিগ্রি কলেজ স্যার প্লিজ, শহরে থাকবে 30 জন করে, 3 ইয়ারে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে 30 জন করে, আর মানে পুরুষের আর মহিলাদের থাকবে 25 জন করে। ঠিক এই বিষয়ে এই স্টুডেন্ট থাকলে তো স্যার বিজ্ঞান খুলবে। সুতরাং আপনি স্যার জেনারেলি যে প্রতিষ্ঠানগুলো মনে হচ্ছে সবাই পাবে, কিন্তু আসলে পাবে না। যাদের স্টুডেন্টের সংখ্যা আছে তারাই শুধু বিভাগ করতে পারবে, এবং তারাই এমনি ভুক্তির ক্ষেত্রে বলা হয়েছে স্যার, এই 6-এর 2 উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রভাষকদের এমপিও প্রাপ্তির ক্ষেত্রে বিষয় ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা সিটি কর্পোরেশন এবং জেলা সদর পৌরসভায় 2 বর্ষ মিলে হতে হবে 50 জন, আর উচ্চ মাধ্যমিক কলেজে 2 বর্ষ মিলে হতে হবে 60 জন, মফস্বলে 50 জন, আর ডিগ্রি কলেজে 3 বর্ষ মিলে হতে হবে 75 জন, মফস্বলে হবে 60 জন। এই স্টুডেন্ট থাকলেই কিন্তু স্যার ওই বিভাগ খোলা হবে, অনুমোদন পাবে, এবং সেইগুলো প্রতিষ্ঠানই কিন্তু স্যার ওইগুলো পাবে স্যার। সুতরাং এটা মনে হচ্ছে যে 100 কলেজে 100 কলেজ হলে 10টা কলেজ যেগুলো যাদের স্যার ক্যাপাসিটি আছে তাদের পাবে। এই 2 নম্বর কথা স্যার, স্টুডেন্ট স্যার শেষ করি, এক লাইনে শেষ করবে। আর 2 নম্বর কথা আছে এই যে উপবৃত্তির কথা বলছেন স্টুডেন্টের, স্যার আলাদা একদিন আমরা উপবৃত্তি নিয়ে এত হারে এখন স্টুডেন্ট উপবৃত্তি পাচ্ছে স্যার। আপনি যদি খোঁজ নেন বা একদিন আমাদের এখানে আসেন উপবৃত্তি শাখায়, দেখবেন প্রচুর স্টুডেন্ট কিন্তু এখন উপবৃত্তি পাচ্ছে এবং বৃত্তি পাচ্ছে, এবং তাদের মানে যে অ্যাকাউন্টে তাদের টাকা যাচ্ছে, এবং সেই টাকাগুলো অন্য লোকও তুলে দিতে পারে, এরকম একটা সিস্টেম করা হয়েছে, প্রচুর স্টুডেন্ট। সুতরাং স্যার গভর্নমেন্টের এই ব্যাপারের যে কার্যক্রমটা একটু স্যার আপনি যদি ইয়ে করে, এবং এমপি নিতে মারার এই টোটালি স্টুডেন্ট সংখ্যা এবং পরীক্ষার্থীর সংখ্যা পরিষ্কার খর গড়া পড়েন, তাহলে স্যার আমার মনে এই ব্যাপারে আপনার ধারণাটা স্যার আরো ক্লিয়ার হবে। ধন্যবাদ স্যার। জি স্যার, তাহলে দেখা যাচ্ছে আপনার কথা অনুসারে এই যে জনবল কাঠামোটি দেওয়া হয়েছে এটি সত্যিকার অর্থে মাঠ লেভেলের বাস্তবতায় এটি বাস্তবায়িত হওয়ার উপযোগী নয়। সেই জন্য এই উপযোগী যদি স্টুডেন্ট থাকে, ইচ্ছা করলে স্টুডেন্ট নাই, সেই জন্য আমি বিকল্প প্রস্তাবটি দেই যে স্টুডেন্ট বাড়ানোর জন্য উপবৃত্তি নিয়ে স্যার আমারও একটা আলাদা অনেকগুলো কথা আমারও আছে। তো আমি বলছিলাম বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য টাকা দেওয়ার জন্য, যখন আপনি উপবৃত্তি দিবেন আবার তার কাছ থেকে বেতন না নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে বলবেন, তখন শিক্ষা প্রতিষ্ঠান নিজে এই উপবৃত্তির আওতায় আসতেই চায় না। এগুলি নিয়ে অনেক কথা হবে। তো সেই জন্য আমি বলছি বিজ্ঞান শিক্ষার্থী বাড়াতে হবে। আপনার এই প্রস্তাব বাস্তবায়ন করবার জন্য বিজ্ঞান শিক্ষার্থী বাড়াতে হবে, যেটা প্রস্তাব করা হয়েছে। সুতরাং বিজ্ঞান শিক্ষার্থী বাড়ানোর জন্যই আমি প্রস্তাব করছি স্পেশালি বিজ্ঞান শিক্ষার্থীদেরকে কোনো উপবৃত্তি দেওয়া যায় কিনা, যেটা তার বেতন মওকুফ করে না, বেতন প্রতিষ্ঠানে দিবে কিন্তু শিক্ষার্থী সরাসরি টাকাটা পেয়ে যাবে বিজ্ঞান বিভাগে পড়ার কারণে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার সাধন কুমার স্যার, আপনার কাছে একটা প্রশ্ন, আপনি আমার কথা শুনছেন? হ্যাঁ আমি শুনছি স্যার, আপনি কি আমার কথা শুনছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, আমি শুনতে আচ্ছা পাচ্ছি। স্যার, এই যে সহকারী গ্রন্থকারীদেরকে সহকারী শিক্ষকের সমমর্যাদা হলো, তাদের পদবি হলো সহকারী শিক্ষক। এখন এদেরকে তো ম্যানেজিং কমিটি বা পরিচালনা পরিষদ এরা নিয়োগ দিত, এখন কি এদের এনটিআরসি ছাড়া এখন কি নিয়োগ দিতে পারবে কি পারবে না এই নীতিমালা? এখন স্যার আমাদের দেশে ধরেন যত প্রতিষ্ঠান আছে তার মধ্যে 90% প্রতিষ্ঠানে এটা পূর্ণ আছে, হয়তো অল্প 2-1টা প্রতিষ্ঠানে করে। এখন এদের নিয়োগে নিয়োগ সহকারী শিক্ষকদের নিয়োগ তো আমাদের এনটিআরসি সুপারিশ ক্রমেই হয়।
সুতরাং এরা যেহেতু সহকারী শিক্ষক হয়ে গেল বা প্রভাষক গ্রন্থাগার হয়ে গেল, এটা এখনো সিদ্ধান্ত হয়নি, তবে আমি মনে করি যে সিদ্ধান্তটা এনটিআরসির মাধ্যমে হবে, কারণ সহকারী শিক্ষকদের নিয়োগ তো এনটিআরসির মাধ্যমেই হয়, এটা খুবই স্বাভাবিক কথা স্যার। এখন মর্যাদা আর স্যার সুযোগ সুবিধা তো এক কথা না। স্যার ম্যানেজিং কমিটি হলে হয়তো তাদের কিছু সুযোগ সুবিধা হতো, এনটিআরসি হলে সেখানে যোগ্যতম লোক পাবেন, এবং যারা আছে নিয়োগ তাদের তো আর সমস্যা না, তারা তো অটো স্যার হয়ে গেল সহকারী শিক্ষক। এখন কি স্কুলগুলো নিয়োগ দিতে পারবে কিনা? না এখনো তো স্যার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই, কেবলই তো তারা আসলে এখন সরকার এটা সিদ্ধান্ত নিবে স্যার। তবে আমি মনে করি তারা যেহেতু শিক্ষক হয়ে গেলেন, এখন তো এনটিআরসির সুপারিশকৃত লোকে আসবে, এটা তো নিয়মে তাই বলে স্যার। স্যার কর্মচারী প্যাটার্ন নিয়ে একটু কথা ছিল আমার। স্যার কর্মচারী যে প্যাটার্ন তৈরি করা হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে একজন নৈশ প্রহরী, একজন নিরাপত্তা কর্মী রাখা হবে, পরিচ্ছন্নতা কর্মী, একজন পরিচ্ছন্নতা কর্মী, 3 জন বালিকা বিদ্যালয় বা কো এডুকেশন থাকলে আরো একজন আয়া, এই 4 জন, এরকম একটা বিধান করা হবে। অফিস সহায়ক আমি স্যার চতুর্থ শ্রেণীর কথা বলতেছি। চতুর্থ শ্রেণীর কথাই আমিও বলছি স্যার। অফিস সহায়ক ও চতুর্থ শ্রেণীর ভিতরে এরা মফস্বল প্রতিষ্ঠানগুলো, সিটি কর্পোরেশন এবং জেলা সদরের বাইরে, পৌরসভা এলাকার বাইরে মফস্বল এলাকায় একজন অফিস সহায়কও নিয়োগ দিতে পারবে, এবং একজন পরিচ্ছন্নতা কর্মী, একজন নিরাপত্তা কর্মী। স্যার আমি জেলা শিক্ষা অফিসার ছিলাম 18 বছর, দেখা যায় যে একজন পিয়ন যে তার দিয়ে ওই ঘর ঝাড় দেওয়া যায় না, মানে বলে আমাকে দিয়ে বাথরুম পরিষ্কার করাচ্ছেন। আবার যে নাইট গার্ড, তাকে যখন দিনের বেলা বলা হয়েছে লোক নাই, তখন তো চতুর্থ শ্রেণীর কর্মচারী হাই স্কুলে ছিল 2 জন, আর জুনিয়র স্কুলে ছিল 1 জন, গার্লস স্কুলে ছিল 3 জন। তো ওই নাইট গার্ড যে, তাকে দিয়ে দিনে কাজ করানো যেত না, দিনের বেলা যে কাজ করতো তাকে দিয়ে নাইট গার্ড করানো যেত না। লোক তো আমি আরো বাড়ানোর কথা বলছি, আমি কমানোর কথা বলি না, আমি বাড়াইতে বলছি। 5 জন স্যার, 2 জনের থেকে 5 জন হয়েছে, আর কত বড়াবেন স্যার? একবারে 5 জন বালিকা বিদ্যালয়ে স্যার, 5 জন তো বালিকা বিদ্যালয়, বালক বিদ্যালয়গুলোতে 5 জন। হ্যাঁ, বালক বিদ্যালয়ে 5 জন, বালিকা বিদ্যালয়ে 5 জন স্যার। দেখেন, একজন হচ্ছে অফিস সহায়ক, একজন হলো নিরাপত্তা কর্মী, একজন পরিচ্ছন্নতা কর্মী, একজন নৈশ প্রহরী, একজন আয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমরা প্রথম দিকে একটু সমস্যা হলো। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে স্যার একজন হিসাব সহকারী রাখা হয়েছে অনলি, এটা এই ব্যাপারটা না স্যার, হিসাব সহকারী একজন মাত্র, একজন স্যার, একজন হাই স্কুলে স্যার একজনই ছিল, একজনই আছে স্যার। এখন আমাদের পারগতাটাই দিকে একটু তাকাতে হবে স্যার, পারগতা দিয়ে। এখন তো কম্পিউটারের যে কাজ হয়, কম্পিউটার টিচার আছে একজন স্কুলে, এবং ইনি হলো ওই যে নিম্ন অফিস কম্পিউটার অপারেটর বা হিসাব সহকারী, এবং কম্পিউটার কাজগুলো এখন সংশ্লিষ্ট শিক্ষকরা করেন, কম্পিউটার যে টিচার আছে তিনি করেন, এবং আর একজন কম্পিউটার অপারেটরও দেওয়া হচ্ছে স্যার, কম্পিউটার যে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার ল্যাব অপারেটর স্যার, এটা একটা পদ আপনি দেখেছেন না? ওইটা হ্যাঁ, ওইটা ওই জায়গায় কম্পিউটার ল্যাবে দেখা আছে, দেওয়া আছে এখানে স্যার, এটা আছে কম্পিউটার ল্যাব অপারেটর স্যার একটা। সুতরাং তিনিও কম্পিউটার কাজ করবেন, আর অফিস সহকারী শিক্ষক। সুতরাং এখানে স্যার কম্পিউটার ল্যাব অপারেটর এবং অফিস সহকারী, এখানে 2টা পোস্ট কিন্তু স্যার, নিম্ন মাধ্যমিকেও 2টা, হাই স্কুলেও 2টা। সুতরাং স্যার পদ যা দেওয়া হয়েছে, এটা পদ স্যার কম নাই, মানে আমাদের পারগতা অনুপাতে একেবারে এই পর্যন্ত হলো স্যার। পরবর্তী জনবল কাঠামো হয়তো আবার বাড়বে, কিন্তু আপাতত স্যার তো এটা 3 থেকে 5, আর তৃতীয় শ্রেণী ছিল 1 জন, সেখানে হয়েছে 2 জন, চতুর্থ শ্রেণী ছিল 2 বা 3, সেখানে হয়েছে 5 জন স্যার। একবারে পরে আমাদের পারগতাটা বা সামর্থ্যের কথা তো বিবেচনায় আনতে হবে স্যার। না, এখন জনবল টোটালি বৃদ্ধি পেয়েছে। নিম্ন মাধ্যমিকে 19 জন হয়েছে, মাধ্যমিকে 25 জন হয়েছে, উচ্চ মাধ্যমিকে 31 জন হয়েছে, তারপরে উচ্চ মাধ্যমিক কলেজে 16 জন, স্নাতক 5 কলেজে 18 জন, কলেজে আরো বেশি, কলেজে 16 ধরনের স্যার, এবং এটা কিন্তু 16 আইটেম, কারণ যেখানে ঐচ্ছিক বিষয়গুলো তো স্যার আরো অনেক বেড়ে যাবে স্যার। প্রদর্শক যদি সেখানে অ্যাবিলিটি থাকে, প্রদর্শক 8 জন হবে, এখানে তো ধরা হয়েছে 1 জন বলে 16টা, মানে 16 জন না স্যার, 16 ধরনের।
হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। না, আমি সবথেকে বেশি ধন্যবাদ বাসার স্যারকে, কারণ উনি এত অ্যাপ্রোপ্রিয়েট বিষয়গুলো ঠিক করেন। আমি তো এই পর্যন্ত ওনার এই যে সঞ্চালনায় কয়েকটা প্রোগ্রামে আমি যোগদান করলাম, আমার খুব ভালো লাগে। এত সুন্দর, গতবারের যে বিষয়টা ছিল শিক্ষক নির্যাতন, আমি খুবই মানে আমার একটা কি বলবো, আমার হৃদয় থেকে এই কথাগুলো আমি বলতে পারছি। কারণ হলো আমরা এবং তার আগে ছিল ওই যে আমাদের শিক্ষকের বিষয়গুলো, শিক্ষাক্রম, মানে উনি যে বিষয়গুলো বাছাই করেন একেবারে শিক্ষা ক্ষেত্রে আপডেট বিষয়গুলো, এবং যেটা খুবই যুক্তিযুক্ত এবং যেটা খুবই প্রয়োজনীয়। সুতরাং এটা আমি ওনাকে খুবই প্রশংসা করি, এবং উনি প্রশংসা দাবিদারও বটে। এবং যে বিষয় লোকগুলো কালেকশন করেন সেগুলো খুব অ্যাপ্রোপ্রিয়েট, মানে আমি বাদে অনেকে যোগ্য। আমি স্যার এই তো ধরেন কথা বলি কিছুটা অভিজ্ঞতার আলোকে, কিন্তু আপনাদের মতো এত বিষয় ভিত্তিক জ্ঞান না থাকলেও ওই কিছুটা অভিজ্ঞতার আলোকে কথা বলি। তো এই জন্য ওনাকে আমি খুবই ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা জানাই স্যার। আচ্ছা আচ্ছা, আজকে আমরা আলোচনায় শেষ প্রান্তে এসে গেছি। প্রথম থেকে আমরা একটু মনটা ভালো লাগে নাই, হঠাৎ আমাদের লাইভটা বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমরা কথা বলেছি। তা অনেকেই আমাকে ফোন করছিল যে কারণ কি, লাইভ বন্ধ কেন। যাই হোক, এটা এরকম কোনোদিন হয়নি আজকে। তবে ফেসবুক থেকে আবার এখানে নোট আসছিল যে যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে, আপনি এটাকে বন্ধ করে আবার নতুন করে ঢোকেন। এখন যাই হোক, আমরা বেশ সুন্দর আলোচনা হয়েছে। তবে এই যে 44 পৃষ্ঠার যে নীতিমালা, এই নীতিমালা আলোচনা আরো অনেক কিছু আছে, অনেক বিষয় আছে। আমরা মনে করি শিক্ষকদের এই যে চাওয়া পাওয়ায় এখানে সম্পূর্ণ না হলেও অনেকটা পজিটিভ দিক আছে। তবে বেশ কিছু বিষয় এখানে আসেনি পরিষ্কার, যেমন আপনার এই বদ্যিটার বিষয়ে এখানে পরিষ্কার কিছু আসেনি, পরবর্তীতে হয়তো পরিপত্র হবে। তারপরে আপনার সহযোগী অধ্যাপক বা অধ্যাপক পদ এখানে সৃষ্টি করা, অনার্স মাস্টার শিক্ষকদের এমপিও ভুক্তি সহ নানা ধরনের কথা এখানে আসেনি। এবং আমরা প্রত্যাশা করি এই নীতিমালা তো সরকার ইচ্ছে করলে আগামী দিনও পরিবর্তন করতে পারে বা নতুন একটা সৃষ্টি করতে পারে, এটা তাদের ক্ষমতা তাদের আছে। তা আমরা যেখানে যেখানে শিক্ষকরা বঞ্চিত আছে সেগুলো যাতে আবারও শিক্ষা মন্ত্রণালয় তাদের মাথায় নেয়, এটা চিন্তা করেন। তবে একটা বিষয় যেটা উৎসব ভাতা নিয়ে ধূম্রজাল, কোনো পত্রিকা লিখেছে যে হ্যাঁ 100% পাচ্ছে, আবার কোনো পত্রিকা লিখছে না, এমন কোনো কথা নেই। আমরাও এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আসলে কি। হ্যাঁ, আসলে এই যে অবলিক দিয়ে দেওয়ার এই ধরনের পরিপত্র, এই ধরনের নীতিমালা, এটা কতটা যুক্তিসঙ্গত। সাধন কুমার স্যার, আপনার কাছে যাচ্ছি যে এই যে উৎসব ভাতা নিয়ে স্যার এটা আগে বললাম স্যার, এটা ব্যাপারে শিক্ষা সচিব স্পষ্ট বলে দিয়েছেন। এরপরে স্যার আমার ব্যাখ্যা তো সেখানে আর কিছু থেকে এটা আপনারা দেখেন স্যার, শিক্ষা সচিব স্যার স্পষ্ট করে বলেছেন এটা, এবং পত্রিকায় ন্যাশনাল পত্রিকায়ও এটা আসছে। সুতরাং এটা এখানে আমার লেভেলে স্যার তো পরিষ্কার করে বলে দিয়েছেন। আচ্ছা, যাই হোক, এখন শিক্ষা মন্ত্রণালয় যারা বলছেন তারা অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স নিয়ে তারা এটা সম্পন্ন করতে পারেন। তবে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আমাদের আবেদন থাকবে তারা যাতে অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এই বিষয়টার একটা সমাধান আসুক এবং শিক্ষকদের মনে আবারও আশার সঞ্চার হোক। শিক্ষকরা সবাই এই 100 ভাগ উৎসব ভাতা পেয়ে সবাই আনন্দ ফুর্তি করুক, এটাই আমরা চাই। তবে আজকে একেবারে শেষ পর্যায়ে থেকে 1 মিনিট, হ্যাঁ আপনি বলবেন স্যার, আপনি সাধু কুমার স্যার আপনি বলবেন, আর রহমতুল্লাহ স্যার বলবেন। 1 মিনিট বলি স্যার। আরেকটা বিষয় স্যার, ওই যে সিনিয়র শিক্ষক ছাড়া আরো দুটো বিষয় কিন্তু পজিটিভ আসে। একটা বিষয় হলো এই যে সিনিয়র স্কেল প্রাপ্তিতে আগে অর্থ মন্ত্রণালয় একটা ব্যাখ্যা দিয়েছিল যে শিক্ষায় ডিগ্রি এটা উচ্চতর স্কেল বলে পরিগণিত হবে। এইবার কিন্তু এই নীতিমালা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে যেমন স্যার আমাদের শিক্ষকরা যারা নতুন চাকরিতে ঢোকেন, এটা কিন্তু দুই ধরনের শিক্ষক ঢোকেন। এক ঢোকেন যারা সরাসরি 10ম গ্রেডে, যেমন ফিজিক্যাল রিসার্চ, আর এক ঢোকেন 11 গ্রেডে, কিন্তু ঢুকে তারা 10ম গ্রেড করে না। কারণ আমাদের বিএডটা অনেক শিক্ষকই যারা গ্রাজুয়েশন গ্রহণ করে তারা কিন্তু তাৎক্ষণিক বয়সের কারণে বা বিভিন্ন কারণে, তাদের পক্ষে আর্থিক কারণে
সময়ের কারণে কিন্তু বিএড করতে পারে না। এই জন্য সরকারের একটা সুযোগ আছে, সেখানে 5 বছরের মধ্যে যদি তারা বিএড করে তাহলে তারা 10ম গ্রেড পায়। এটা কিন্তু প্রফেশনাল ডিগ্রি, এটা কিন্তু কখনো উচ্চতর ডিগ্রি, এর জন্য একটা উচ্চতর, এইটা কিন্তু এই নীতিমালা পরিষ্কার বলে দিয়ে, এটা শিক্ষকদের একটা বিশাল বেনিফিট স্যার। জি স্যার, এটা অনেকে বুঝতে পারে না, এই জিনিসটা অনেকে বুঝতে পারে না, সমালোচনা করে। স্যার এই প্রসঙ্গে আমি একটু কথা বলি। একজন সিনিয়র শিক্ষক, উনি আপনার উচ্চতর গ্রেড পেয়ে 8 গ্রেডে 8ম গ্রেডে যাবেন, কিন্তু একজন সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক কিন্তু 8ম গ্রেডে, তাহলে কিন্তু সিনিয়র শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক একই গ্রেডে হলেন। এটা স্যার প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, তাদের তো সিনিয়র স্কেলতে দেওয়া হয়নি, সেটা স্যার এটা পরের ধাপ। এখন যেটা দেওয়া হয়েছে সেটা নিয়ে আমি বলি স্যার। আরেকটা, এটা বলে শেষ করবো স্যার। আরেকটা হলো এই যে আগের জনবল কাঠামো একটা কথা বলছিল যে চাকরি পাওয়ার পরের থেকে 5 বছরের মধ্যে বিএড করতে হবে, কিন্তু ইতিমধ্যে মনে করেন এই জনবল কাঠামোর আগে যাদের 10 বছর হয়ে গেছে তারা বিএড করতে পারেনি, যে কোনো কারণে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়েনি কিংবা তারা নিজেরা করেনি, তারা কিন্তু একটা ডিপ্রাইভ হয়ে যাচ্ছিল। এই জনবল কাঠামো তো বলেছে যে না, এই জনবল কাঠামো জারির 5 বছরের মধ্যে তারা করে নেবে। সুতরাং যারা 10 বছর 15 বছর হয়েছে বিএড করতে, তারাই কিন্তু একটা সুযোগ আসছে, তারা কিন্তু করে, এটাও কিন্তু একটা পজিটিভ দিক। সুতরাং অনেক পজিটিভ দিক আছে আমার মানে এইটা স্যার। আমি আপনার মাধ্যমে বা আপনাদের মাধ্যমে স্যার শেষ করি, এইটা একটু যদি স্যারেরা ভালো করে পড়েন, অনেক জিনিস কিন্তু এর ভিতরে পাবে না। থ্যাংক ইউ স্যার। স্যার আমি আপনাকে বলছি, আপনার কথার প্রেক্ষিতে বলছি, অনেক পজিটিভ দিক আছে, এটা আমরা অস্বীকার করছি না, কিন্তু অনেক ভালো ভালো দিক আছে, কিন্তু অনেক দিনের বঞ্চনা কিন্তু এখনো অনেকটা সমাধান হয়নি। যেমন আপনি দেখেন স্যার আমি বলছি স্যার, সরকারি স্কুলের প্রধান শিক্ষক আর বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক 1992 সাল পর্যন্ত একই স্কেল পেতেন, কিন্তু এখন কিন্তু এই 6ষ্ঠ গ্রেড পাচ্ছেন সরকারি স্কুলের হেডমাস্টার, 7ম গ্রেড পাচ্ছেন আপনার বেসরকারি স্কুলের হেডমাস্টার। এখানে আর একটা জিনিস আপনি স্যার, উচ্চতর গ্রেডটা কিন্তু 4 নম্বর গ্রেড পর্যন্ত পাচ্ছে, কিন্তু আমাদের এখানে হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট মাস্টারদের এদের গ্রেড হলো 8 আর 7, 7-8, এরাও তো উচ্চতর গ্রেড পেতে পারে ওই হিসাবে, যেহেতু মানে 8ম যে পে স্কেলে যে উল্লেখ আছে 4র্থ গ্রেড পর্যন্ত উচ্চতর গ্রেড পাবে, হ্যাঁ, উচ্চতর স্কেল। কিন্তু এখানে আমাদের সহকারী প্রধান শিক্ষক কিন্তু 7 আর 8 পাচ্ছে, এনারাও কিন্তু উচ্চতর গ্রেড পেতে পারে। আর ওই 35,000 টাকা স্কেল মানে 7ম যেটা 6ষ্ঠ গ্রেডটা কিন্তু বেসরকারি স্কুলের হেডমাস্টারদের প্রাপ্য না। এই ব্যাপারে স্যার আপনার কি বক্তব্য? না, এটা স্যার প্রাপ্য আমি স্বীকার করি। এখন স্যার নীতি নির্ধারণী পর্যায়ে এটা স্যার করতে বলতে হবে, আবেদন করতে হবে স্যার। কারণ স্যার একটা জিনিস তো সহজে পাওয়া যায় না। আমি স্যার জেলা শিক্ষা অফিসার ছিলাম, সরকারি স্কুলের হেডমাস্টার, বেসরকারি স্কুলের হেডমাস্টার এবং জেলা শিক্ষা অফিসারদের 90 সাল পর্যন্ত ছিল 7ম গ্রেড। 90 সালে সরকারি স্কুলের হেডমাস্টাররা তারা যে কোনো ভাবে ওই 6ষ্ঠ গ্রেডটা পেয়ে গেল, বেসরকারি স্কুলের হেডমাস্টার এবং আমাদের জেলা শিক্ষা অফিসাররা পেল না। আমরা 93 সালে সরাসরি জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করে দেখি যে আমরা এই ডিপ্রাইভ। তখন থেকে আমরা চেষ্টা করছি, আমরা 2010-এর 28শে অক্টোবর এই সফল হয়েছি। 2010-এর অর্থাৎ 93 থেকে 2010, 17 বছরে আমরা চেষ্টা করেছি স্যার। আমি জেলা শিক্ষা অফিসার এখানে ডিডি থাকাকালীন অসংখ্য হেডমাস্টার আমাদের কাছে, তারা যখন বলছে আমরা বলছি আপনারা একটু প্রসেস, কেউ কোনো প্রসেসটা চালায়নি স্যার। এখন প্রসেসটা চাইতে তো হবে স্যার, দুধ না চাইলে মাও তো দুধ খাবার দেয় না স্যার। কিন্তু এটা হলো এখানে আরেকটা বিষয়, এটা আমরা তো নিজেরা পাইনি স্যার, ইচ্ছা করে পাইনি, আমরা কিন্তু পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছি এবং সরকার পরে দিয়েছেন। এটা স্যার শিক্ষকরা তাদের এটা যে দাবিটা যৌক্তিক দাবি আমি স্বীকার করি এবং আমি এটা আমার সর্বাত্মক সহযোগিতাও আমি করতে রাজি আছি, কিন্তু তারা এটা তাদেরকে যে নিয়ম আছে সেই নিয়মে তারা অগ্রসর, আশা করি এটা পাবেন, এটা তাদের ন্যায্য দাবি, আমি স্বীকার করি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আপনার এই অনেক সময় দিয়েছেন। রহমতুল্লাহ স্যার, আপনার পরিশেষে একেবারে শেষ পর্যায়ে, আপনার তো অনেক কথা আগে আমরা শেষ পর্যায়ে আপনি একটু কথা বলেন যে আমরা আসলে সাধন কুমার স্যার
চেষ্টা করেছেন অনেক বিষয় বলার জন্য। মানে আমি এই যে সবাইকে স্বাগত জানাচ্ছি, আবারও দুঃখ প্রকাশ করছি আজকে আমাদের আলোচনাটি অত্যন্ত প্রাণবন্ত হতে পারত, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা। যখন ডক্টর সাধন কুমার স্যারকে আমি পেয়েছিলাম তখন আমার বদ্ধমূল ধারণা ছিল আজকের আলোচনাটি আমরা অত্যন্ত সফল আলোচনা করব, কারণ দীর্ঘদিন ডক্টর সাধন কুমার স্যারের সঙ্গে সাধন কুমার স্যারের সঙ্গে আমার বিভিন্ন সময় যে সাথে সাথে বন্ধুর বলে তো একটা শব্দ থাকে, সুতরাং এটাকে স্যার হতাশ হলে হবে না স্যার। যে মত বিনিময় বিভিন্ন সময় আমার যে মত বিনিময় হয়ে থাকে তাতে আমার খুব বিশ্বাস ছিল যে আমরা দুইজন আলোচনায় বসলে অনেক জিনিস বেরিয়ে আসবে। আমরা তো আলোচনা শুরুর আগেও বলছিলাম স্যারকে যে স্যার আমাদের মনে অনেক প্রশ্ন আছে, এগুলো উত্তর আপনি দিতে হবে। আমি জানি সাধন স্যার উত্তর দেওয়ার মতো মানুষ, অত্যন্ত ধৈর্যশীল মানুষ, উনি অত্যন্ত মেধাবী মানুষ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার মনে রাখার ক্ষমতা অনেক বেশি, স্মরণ শক্তি অনেক তীব্র, যার কারণে ওনাকে আমরা খুব পছন্দ করি, উনি সবারই প্রিয় মানুষ। তো সাধন স্যারকে পেয়েছি, আমি সাধন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রত্যাশা করি শিক্ষকদেরই এটা দাবি সাধন স্যার আরো একদিন আমাদের সঙ্গে বসবেন, দীর্ঘ আলোচনা হবে। আমি সাধন স্যারের বাসায় আমার বক্তব্য শেষ করব, ওই যে না চাইলে কেউ দেয় না, আমাদের কিন্তু চাইতে থাকতেই হবে। আমি যে আলোচনাটুকু আমার শ্রোতারা শুনতে পায় নাই সেখানে আমি একাধিকবার বলছিলাম যে আমাদের কিন্তু প্রত্যাশা এবং প্রাপ্তি এটার ব্যবধান থাকবেই, সৃষ্টির শুরু থেকে এটা আছে, এটা থাকবে। এই প্রাপ্তির জন্য আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, সুষ্ঠুভাবে দাবি উত্থাপন করতে হয়, সুনির্দিষ্ট কৌশলে দাবি উত্থাপন করতে হয়, তবেই কিন্তু এটা পাওয়া যায়। চুপচাপ বসে থাকলে হবে না। যতটুকু দেওয়া হয়েছে এতটুকু নিয়ে শুধু সমালোচনা করে, অন্যকে দোষারোপ করে, অন্যকে খেয়াদুক্তি করে আমরা যদি সময় পার করি, যদি বসে থাকি, তাহলে আমাদের ভাগ্য কিন্তু সুপ্রসন্ন হবে না। এজন্য আমাদের প্রয়োজন আবার নিজেকে অর্গানাইজ করা, ঐক্যবদ্ধ করা, সুসংগঠিত করে এবং সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করে আমাদের দাবি যেন যথাযথ স্থানে আমরা সঠিক সময়ে সঠিক কৌশলে উত্থাপন করতে পারি, এরকম কিছু পদক্ষেপ নিয়ে আমাদের এগিয়ে যাওয়া আবশ্যক। এবং এটা যদি আমরা পারি তাহলে অবশ্যই আমাদের সফলতা অর্জিত হবে। বেসরকারি শিক্ষকদের যে দীর্ঘ ইতিহাস, সৃষ্টির শুরু থেকে এই ইতিহাস পুরোটাই কিন্তু সংগ্রামের ইতিহাস, দাবি দাওয়া উত্থাপনের ইতিহাস, তারপরে দাবি দাওয়া থেকে বঞ্চিত হওয়ার ইতিহাস, তারপরে আবার দাবি দেওয়া আংশিক পূর্ণ হওয়ার ইতিহাস, তারপরে আবার আংশিক পূর্ণ হওয়ার ইতিহাস, এরকম ছিল। সুতরাং এখনো এটা থাকবে, এটা চলমান আছে, এইটা আমাদের নিয়েই এগিয়ে যেতে হবে। হতাশ হলে চলবে না, যতটুকু পাচ্ছি ততটুকু নিয়ে কর্ম উদ্যম ধরে রাখতে হবে। শিক্ষার্থীদেরকে আমরা পাইনি বলে ঠকিয়ে যাওয়া চলবে না। আমি এই কাজে এসেছি, যতটুকু জেনে আমি বুঝে এসেছি, যতটুকু প্রাপ্তি আছে বলে আমি জেনে এসেছি, আমি জেনেই এসেছি এখানে বদলি নেই, আমি জেনেই এসেছি এখানে বাড়ি ভাড়া ভাতা নেই, আমি জেনেই এসেছি যে এখানে উৎসব ভাতা 25% বা 50%, আমি জেনেই এসেছি যে এখানে অনেক কিছু ভাতা আমাকে সরকারিদের মতো করে দেওয়া হয় না। কিন্তু দেওয়া হয় না বলে আমি আমার শিক্ষার্থীকে বঞ্চিত করব, দেওয়া হয় না বলে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব না, আমি আমার কর্তব্য সঠিকভাবে সম্পাদন করব না, জাতীয় দিবসে আমি বলবো যে আমাকে টাকা কম দেওয়া হয়, আমি জাতীয় দিবস উদযাপন করতে যাব কেন, এরকম মানসিকতা থেকে স্যার আমাদের বেরিয়ে আসতে হবে। শিক্ষক সমাজকে শুধু দাবি দেওয়া ভিত্তিক আন্দোলন করলে হবে না, নিজেদের মান উন্নয়নের জন্য, যোগ্যতা বৃদ্ধির জন্য আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, চেষ্টা চালাতে হবে। আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান তুল্য, তাদেরকে আমার অপ্রাপ্তির জন্য, আমার কম প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে আমি কম দিব, এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং এইটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা অনেক প্রাণবন্ত আলোচনা হলো এতক্ষণ, এবং দুইজন বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদের আলোচনায় আমাদের এই আজকের যে টক শো অত্যন্ত সফল হয়েছে বলে আমি মনে করি। তবে আমাদের এই এনপিও নীতিমালার থেকে যে প্রাপ্তি এবং অপ্রাপ্তি, সেটা যে এই মুহূর্তেই সবকিছু শেষ হয়ে গেছে তা নয়। শিক্ষা মন্ত্রণালয় বা সরকার ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে যে কোনো সুযোগ সুবিধা শিক্ষকদেরকে ওরা প্রদান করতে পারেন,
এবং যে সকল ক্ষেত্রে আমরা আমাদের অনেক প্রাপ্তি এখানে আছে, আলোচনা হয়েছে। এই নীতিমালা অতীতের যে কোনো নীতিমালার চেয়ে এখানে প্রাপ্তি বেশি আছে বলে আমি মনে করি। তবে যে সকল অপ্রাপ্তি আমাদের আছে সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে, এবং শিক্ষা মন্ত্রণালয় উচিত হবে আপনাদের মতো বিশেষজ্ঞদের নিয়ে তারা আলোচনা করে, আরো যারা আমাদের শিক্ষা ক্ষেত্রে অনেক অবদান রাখছেন তাদের মতামত নিয়ে এই ধরনের নীতিমালা প্রণয়ন করা উচিত। এবং যদি এ ধরনের কোনো ত্রুটি শিক্ষা মন্ত্রণালয়ের থেকে থাকে, আগামীতে আর এই ধরনের তারা তাদের এই ত্রুটি বা ভুল হবে না। এবং আমাদের দেশে যারা শিক্ষাবিদ শিক্ষক আছেন তাদেরকে নিয়ে যেন শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা প্রণয়ন করেন, এবং অন্যান্য বিশেষ করে আমাদের যে শিক্ষানীতির আলোকে যেন নীতিমালা হয়, এবং আমরা যাতে একটা উন্নত বিশ্বের মতো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা আমরা এখানে শুরু করতে পারি। এবং এই জন্য যা দরকার শুধু এই নীতিমালা নয়, আমাদের কারিকুলাম, শিক্ষা পদ্ধতি সহ সবকিছুতেই যেন একটা আধুনিকত্ব আসে, এবং এর জন্য আমাদের বিশেষজ্ঞদের যাতে এখানে অন্তর্ভুক্ত করে তাদের পরামর্শ নিয়ে এগুলো সাধন স্যারকে দেওয়া হোক সমাপ্তি টানার জন্য, আমরা সমাপ্তি টানার জন্য সাধন স্যারকে দেওয়া হোক। অঘটন ঘটেছিল এবং সবাই শুনতে পারেনি কথা, এবং পরবর্তীতে আমরা যাই হোক সফল হয়েছি। নেটওয়ার্কের নানা সমস্যার জন্য আমাদের এটা বিঘ্ন ঘটেছিল। তা আপনারাও কষ্ট করেছেন, দুইজন বিশেষজ্ঞ আপনারা সময় দিয়েছেন। আপনাদের জন্য আমাদের দেশের সকল শিক্ষক কিন্তু অপেক্ষায় ছিল আপনারা কি বলবেন, এবং আপনাদের মূল্যবান কথা তারা শুনেছেন। আপনাদেরকে সকল শিক্ষকের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এবং আজকের জন্য আমরা আমাদের এই শিক্ষা টিভি টক শো শেষ করতে যাচ্ছি। পরবর্তীতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আবারও আসবো, এবং আপনাদের মতো আপনারাই আবার থাকবেন, এবং আরো বিশেষজ্ঞ যারা আছেন, শিক্ষাবিদ আছেন, তারা এখানে যুক্ত হবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, স্বাস্থ্যবিধি সাধন স্যারকে দেন সমাপ্তি টানার জন্য। থাকুন। ধন্যবাদ সবাইকে। সাধন স্যারকে বলুন সমাপ্তি টানতে। আপনাদের মাধ্যমে স্যার আমি সমাপ্তি টানেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে এখানে যারা শুনেছেন বা যারা শোনেননি, সব শিক্ষক শ্রদ্ধেয় সকল শিক্ষকদের প্রতি আমি আমার শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আমি আশা করব যে আমাদের বারবার বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, এবং এই আলোচনার মাধ্যমে অনেক কথা উঠে আসবে, অনেক বিষয় উঠে আসবে। তো আমি আবার বাসার স্যারকে এবং রহমতুল্লাহ স্যারকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করে, এবং আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতা এবং যেসব যারা শুনতে পারেননি আমাদের স্যারেরা, তারাও নিশ্চয় তাদের মাধ্যমে শুনবেন। সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ। রহমতুল্লাহ স্যার আবার একটু ধন্যবাদ দেবেন না? ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আর শেষ করছি আজকের জন্য।